বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ভিউটিউব। আমি তোমাদের সেই পুরনো হোস্ট এবং সর্বদীপ পাল। আপাতত জিডিএ পদেই ওয়াকিবহাল। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে পরীক্ষাটা হয়েছিল, তো তার নতুন করে তার কোনো খবর নেই। তো তারপরে নিজের প্রিপারেশান নিয়েছি, পরীক্ষা দিয়েছিলাম, এলপি কোয়ালিফাই করেছিলাম, বাট মেডিকেল টেস্টে করতে পারিনি চোখে মাইনাস পাওয়ারের জন্য। এনিওয়ে, তো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছি, প্রিলিমিনারি ক্র্যাক করেছি। তোমরা অনেকেই ক্র্যাক করেছো, খুব কনগ্রাচুলেশান, মেনি মেনি কনগ্রাচুলেশান তাদেরকে। এবং একটা খুব সত্যি মানে সম্মানজনক পদ এটা, মানে অ্যাটলিস্ট রাদার দেন এই যে পোস্টে জব করছি তার তুলনায় অনেকটা লোভনীয় এবং স্যালারি স্ট্রাকচারও অনেকটা ভালো হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেন্সের প্রিপারেশান অবশ্যই জরুরি, যেহেতু এত বছর পর একটা পরীক্ষা হচ্ছে এবং ভ্যাকেন্সি যেখানে মোর অর লেস 4000। তো সেখানে একটু ভালো করে প্রিপারেশান নিলে, যেরকম আমার মতো বাংলা মিডিয়ামের ছাত্রদের ইংরেজিতে একটু বেশি সমস্যা হয়ে থাকে, তাদের জন্যই স্পেশালি এই ভিডিওটা আজকে এনেছি। যেরকম আমি পোল ক্রিয়েট করেছিলাম আমার চ্যানেলে, তো আমি আজকে প্রেসি নিয়ে আলোচনা করব এবং আশা করব যে প্রতিদিন একটা করে ভিডিও দেব এবং সেগুলো তোমরা থেকে উপকৃত হবে অবশ্যই। এতে এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমরা নিজেরা আন্ডারলাইন করে নিও বোঝার সুবিধার জন্য। সেগুলো থেকে শুরু করে মোটামুটি যে কোনো একটা রাইটিং, যেমন যেগুলো কম্প্রিহেনশন, যেগুলো জেনারেলি বিএসসিতে আসে, যেমন রিপোর্ট রাইটিং আছে, তো প্রেসি আছে, এইসবগুলো মোটামুটি। বাংলা তো আমাদের মোটামুটি একটা দখল আছে, সমস্যা সেরকম কিছু দেখছি না, কিন্তু ইংরেজির সমস্যার জন্য অনেক ক্ষেত্রে আমাদের পিছিয়ে যেতে হবে এবং পরে যেন আফসোস করতে না হয়, তার জন্য এখনও ঢের সময় আছে, প্রিপারেশন নেওয়াটা দরকার। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখানে আমি আজকে যে প্রেসি নিয়ে আলোচনা করছি, মেনলি প্রেসির একটা যে গুড কোয়ালিটির প্রেসি। দেখো, এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে তুমি নর্মাল ক্লাস 8 to 10th লেভেলের মতো লিখলে চলে না। তার মধ্যে তোমার কিছু মানে ভালো কিছু অ্যাড করতে হবে, আরও স্টক অফ ওয়ার্ডস বাড়াতে হবে, যে জায়গায় দাঁড়িয়ে তুমি একটা গুড কোয়ালিটি প্রেসি রিপ্রেজেন্ট করতে পারবে, তোমার এক্সামিনার সেটাতে খুশি হবে। আশা করি সবাই তোমাদের হ্যান্ড রাইটিং যথেষ্ট ভালো, ওটা অনেকটা ম্যাটার করে। তো একটা গুড কোয়ালিটির প্রেসি কী হতে পারে, দেখো প্রথম কিছু কিছু পয়েন্ট আছে, যেমন একে ক্ল্যারিটি দিয়েছে। ক্ল্যারিটি মানে তুমি যে প্রেসিটা লিখছো, তুমি যাকে মানে যে দেখবে তোমার খাতাটা, সে যেন ঠিক অ্যাকচুয়ালি বুঝতে পারে। দেখো, প্রেসি আর সামারাইজেশন কিন্তু দুটো আলাদা। প্রেসিড হচ্ছে তোমার ভাবার্থ, আর সামারাইজেশন হচ্ছে সারসংক্ষেপ। এখানে সারসংক্ষেপের সঙ্গে ভাবার্থ গুলিয়ে ফেললে চলবে না। ভাবার্থ এমন একটা জিনিস যেখানে অ্যাকচুয়াল যে মানে মানে মনের ভাবটা, সেটা কিন্তু ফুটিয়ে তুলতে হবে তোমার লেখার মধ্যে দিয়ে। এটা কিন্তু কেটে ছেটে ছোটো করে দেওয়ার একটা জিনিস নয়, যে আমি কয়েকটা সেন্টেন্স বাদ দিয়ে দিলাম, সেটা কিন্তু নয়। তো একটা যাতে তুমি যেটা লিখছো সেটা যেন ঠিকঠাক একটা মেসেজ কনভে করতে পারে, তুমি যাকে লিখছো, মানে যে তোমার পরীক্ষক এক্সামিনার, তিনি যে খাতাটা দেখবেন, সে যেন একটা ঠিকঠাক মেসেজ পায়। ইট ইজ দ্য বেসিক অ্যান্ড এসেন্সিয়াল নিড অফ এ প্রেসি। দ্য আইডিয়াজ শুড বি ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। ঠিক আছে? তো আইডিয়া যেগুলো তোমার ওই প্রেসির মধ্যে, যেগুলো তোমার একটা দিয়ে দিচ্ছে স্যাম্পল যেটা দেবে, তো সেটা যে প্রেসি তুমি লিখছো সেটা যেন একদম ক্লিয়ার থাকে এবং যেন বুঝতে সুবিধে হয়। দেয়ার শুড নট বি এনি অ্যাম্বিগুইটি ইন ইউর রাইটিং। যেন তোমার লেখার মধ্যে কোনো ঝোলঝাল ব্যাপার এরকম একটা না থাকে, জগা খিচুড়ি ব্যাপার বা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছো এরকম কিছু একটা যেন না থাকে, তুমি নিজে বুঝতে পারছো না বা তোমার নিজের কথা তুমি এখানে এক্সপ্রেস করছো, এসব কিন্তু চলবে না এখানে। দ্য রাইটার ক্যান অ্যাচিভ ক্ল্যারিটি বাই ইউজিং সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিম্পল স্ট্রাকচার। দেখো কী বলছে এখানে, সিম্পল ল্যাঙ্গুয়েজ মানে একদম তুমি সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখো এবং একদম সিম্পল স্ট্রাকচার, মানে গঠনশৈলীও তুমি সরল করো। এমন না যে একটা কমপ্লেক্স সেন্টেন্স তুমি বানিয়ে বসে আছো, একদম 3টে বাক্য জুড়ে ইন অর অ্যান্ড বা টু এসব মেরে দিয়ে তুমি একটা বিরাট বড় একটা একটা সেন্টেন্সের মধ্যে তুমি 1/3 কমপ্লিট করে দিচ্ছ প্রেসি লিখে। এটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে। যাই হোক, এগুলো বারবার প্র্যাকটিসের মধ্যে হতে থাকবে, আর আমি পাশে থাকবো অবশ্যই নিজের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে, তোমাদের যাতে প্রিপারেশন ভালো হয়। ইফ ইউর প্রেসি ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিডার, ইট উইল লুজ ইটস ইম্পর্টেন্স অ্যান্ড মিনিং ফর দ্য রিডার। দেখো, এখানে বলছে কি, তোমার প্রেসি যদি যে পড়ছে সে যদি বুঝতেই না পারলো, তাহলে কী হলো, ওর গুরুত্বটাও হারিয়ে গেল এবং যে পড়ছে তার কাছে অর্থহীন হয়ে উঠলো ব্যাপারটা। সেকেন্ড পয়েন্টে আসছি, কারেক্টনেস। মিস্টেক্স ইন ইউর রাইটিংস অলওয়েজ ইরিটেট দ্য রিডার। হ্যাঁ, কথা ঠিক যে তুমি যখন কোনো একটা লেখা পড়ো, সেখানে যদি তুমি কোনো ভুল দেখো, তুমি কিন্তু নিচে কমেন্ট করে দাও যে হ্যাঁ এটা এই হবে, ওটা সেই হবে। সেরকম তুমি যদি নিজে ভুল লেখো, তোমার লেখাটা যে পড়বে সেও কিন্তু একই জিনিস বলবে। এবং বারবার ভুল করতে থাকলে কী বলতো, একটা লেখাতে যে পড়ছে সে কিন্তু সত্যিই একটা ইরিটেট হয়ে যাবে। অফকোর্স মিস্টেক্স আর নেভার ইন্টেনশনাল, ঠিক আছে, মানে অবশ্যই ভুলটা কিন্তু অনিচ্ছাকৃতই হয় জেনারেলি। ইভেন সো দেয়ার ইজ নো এক্সকিউজ ফর দেম। যদিও তার জন্য কিন্তু কোনো এক্সকিউজ থাকে না। অ্যাট দ্য টাইম অফ রাইটিং অফ কম্পোজিং এ প্রেসি, দ্য রাইটার মাস্ট এনশিওর দ্যাট দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আর কারেক্ট। তুমি যখন একটা প্রেসি লিখছো, একটা প্রেসি কম্পোজ করছো, তখন তোমাকে অবশ্যই ওই যে স্যাম্পলটা দিয়েছে তার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো তোমার কিন্তু একদম কারেক্টলি তোমাকে মাথায় রাখতে হবে জিনিসটা, এবং সেটাকেই তোমাকে ফুটিয়ে তুলতে হবে ভাবার্থের মাধ্যমে, প্রেসির মাধ্যমে। স্ট্রাকচার অফ সেন্টেন্স অ্যান্ড স্পেলিংস অফ দ্য ওয়ার্ডস মাস্ট বি কারেক্ট
বিকজ এ সিঙ্গেল মিস্টেক ইন স্ট্রাকচার অ্যান্ড স্পেলিং মে স্পয়েল দ্য মেসেজ। দেখতে পাচ্ছ একটা সেন্টেন্সে যদি স্ট্রাকচার এবং স্পেলিং যদি মিস্টেক করে থাকো, কিছু কিছু থাকে যখন সিনোনিমস থাকে, হ্যাঁ অনেক কিছুই মানে উচ্চারণটা একই কিন্তু অর্থ আলাদা, সেক্ষেত্রে তুমি যদি স্পেলিং মিস্টেক সেটা করে দিয়ে বসে থাকো তার কিন্তু মানেটা সম্পূর্ণ অন্য একটা জায়গায় গিয়ে দাঁড়াবে এবং সেটা একটা বোকা বোকা ভাব লাগবে। হ্যাঁ, তো উই মে কনসিডার দ্য মিস্টেক্স আন্ডার দ্য ফলোয়িং হেডিংস। কীভাবে আমরা দেখো আমরা এই নিচের হেডিংগুলো দিয়ে মিস্টেকগুলো মানে যতটা পারি অ্যাভয়েড করতে পারবো, কনসিডার করতে পারবো। যেমন কি মিসস্পেলড ওয়ার্ডস, ভুলভাল বানান কিন্তু আমরা ওখানে ইউজ করবো না। মিস্টেক্স ইন ফিগার্স অ্যান্ড ডেটস, ওখানে যদি কোনো ডেট দেওয়া থাকে বা যদি কোনো ব্যক্তিত্ব দেওয়া থাকে সেগুলো কিন্তু আমরা ভুলভাল লিখবো না। এর নামের জায়গায় তার নাম আমি জুড়ে দিলাম ভুল করে, নামের জায়গায় শ্যাম লিখে দিলাম, এসব কিন্তু চলবে না। বা ডেট যদি দেওয়া থাকে সেখানে আমি সত্যযুগের ঘটনা লিখছি, আমি এসে কলিযুগের আমি কিছু লিখে দিলাম, সেটা নয়। সত্যযুগের কথাতেই বা সত্যযুগের ভাবনাতেই তোমাকে কিন্তু সত্যযুগটা লিখতে হবে। মিস্টেক্স ইন পাংচুয়েশন, পাংচুয়েশনটা দেখতে পাচ্ছ একটা ঠিকঠাক করে তুমি এগুলো দেখে নিতে হবে, এগুলো তো বলার কিছু না। মিস্টেক্স অফ গ্রামার অ্যান্ড স্ট্রাকচার এবং গ্রামাটিক্যাল এরর তো না থাকাটাই বাঞ্ছনীয়। নেক্সট আসি, চলো 3 নম্বর পয়েন্টে আসে যেটা গুড কোয়ালিটি প্রেসিড হয়ে থাকে, অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি মিনস দ্য অ্যাবিলিটি টু প্রেজেন্ট অর ভিউ ফ্যাক্টস আনকালার্ড বাই ফিলিংস, ওপিনিয়ন্স অ্যান্ড পার্সোনাল বায়াস। এই যে বললাম তোমার নিজের ফিলিংস, তোমার নিজের মতামত এবং তুমি মানে একদম আনবায়াসড হয়ে তোমাকে প্রেজেন্ট করতে হবে প্রেসিটাকে। কারোর তরফে তোমার থাকলে চলবে না, তোমাকে থাকতে হবে নিউট্রাল। এবং বেশিরভাগটা হবে কিন্তু প্যাসিভে। হোয়াইল মেকিং এ প্রেসি দ্য রাইটার শুড অ্যাডাপ্ট অ্যান অবজেক্টিভ অ্যাপ্রোচ। দেখেছো এখানে কিন্তু সাবজেক্টিভ কিছু হবে না, অবজেক্টিভ অ্যাপ্রোচ। হ্যাঁ সে বলেছে, আমি বলছি সে বলেছে নয়, সেই বলেছে, এরকম একটা ব্যাপার, তোমাকে কিন্তু সেটাই করতে হবে। হি শুডন্ট গিভ অ্যান্ড অ্যাড হিজ পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড আইডিয়াস ইন এ প্রেসি। একই জিনিস বলছে, তোমার পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড আইডিয়াস একটা প্রেসিতে কিন্তু কখনোই তুমি অ্যাড করবে না। এ প্রেসি শুড বি পিওরলি সামারি অফ দ্য অরিজিনাল টেক্সট উইদাউট এনি অ্যাডিশন। দেখো পুরো একদম যে অরিজিনাল টেক্সট তোমাকে যে স্যাম্পল দিয়েছে তার কিন্তু একদম পিওরলি একটা সামারি হবে। সামারি মানে তুমি এখানে সামারাইজেশন সারসংক্ষেপ বলতে চাও না, পিওরলি সামারি মানে হচ্ছে ভাবার্থ। তো কোনো রকম তাতে কিন্তু তুমি তোমার মতামত অ্যাড অন করবে না, অ্যাডিশন করবে না। 4 নম্বর আছে কোয়ারেন্স। কোয়ারেন্স মিনস দ্য লজিক্যাল অ্যান্ড ক্লিয়ার ইন্টারকানেকশন অফ আইডিয়াস ইন এ রিটেন পিস অফ ওয়ার্ক। দেখতে হচ্ছে লজিক্যাল এবং ক্লিয়ার মানে নিজেদের মানে ইন্টারকানেকশান থাকবে, যেটা সুসংযোগ থাকে একটা ধ্যান ধারণার মধ্যে, সেটা যেন থাকে। যে আমি একটা এখান থেকে এই ধরো উপরে দুটো লাইন থেকে একটা ভাবার্থ বের করে লিখলাম, তারপর মাঝে দুটো লাইনের মানে কোনো যোগাযোগই নেই, তারপরে মাঝে আবার একটু পরে গিয়ে দুটো লাইন পেলাম, সেখান থেকে আবার এক লাইন জুড়ে দিলাম প্রেসির মধ্যে। তাহলে কী হলো, তুমি প্রেসি যেটা লিখছো তার প্রথমের লাইন মানে হচ্ছে সেই পুরনো 2 লাইন, এবং দ্বিতীয় যে লাইনটা লিখছো সেটা হচ্ছে 5 এবং 6 নম্বর লাইন। তো এতে করে কী হলো, 4 এবং 5 নম্বর যে অরিজিনাল টেক্সটটা ছিল সেটা কিন্তু মিসিং হয়ে গেল, মানে একটা সুসংযোগ রইল না। এটা হচ্ছে কোয়ারেন্স। A good précis should be coherent. The ideas which are presented in a précis must have a logical connection and they all should be interrelated. দেখতে পাচ্ছি একটা প্রেসি যখন তুমি প্রেজেন্ট করছো তখন প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা লজিক্যাল কানেকশন থাকবে। লজিক মানে কিন্তু তোমার লজিক নয়, লজিক থাকবে কিন্তু সেটাও অ্যাকর্ডিং টু দ্য অরিজিনাল টেক্সট। এবং প্রত্যেকটা সেন্টেন্স হতে হবে ইন্টার রিলেটেড বা লজিক হতে হবে ইন্টার রিলেটেড। ইন শর্ট, সংক্ষেপে বলতে গেলে উই মে সে দ্যাট দ্য আইডিয়াস শুড বি ওয়েল নিটেড সো দ্যাট দ্য রাইটার মে নট বি কনফিউজড অ্যান্ড লুজ ইন ইন্টারেস্ট। কী বলছে দেখো, প্রত্যেকটা যে তুমি একটা মূল টেক্সট থেকে যে আইডিয়াগুলো নিয়েছো সেগুলো প্রত্যেকটা কিন্তু নিজেদের মধ্যে একটা গাঁট ছড়া থাকবে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু একটা মানে একদম হাইলি কানেক্টেড হয়ে থাকবে, ইন্টারকানেক্টেড হয়ে, সো দ্যাট যাতে করে তোমার রাইটার কিন্তু কনফিউজ না হয়ে যায় যে ভাই হ্যাঁ এটা কি, এটা এখানে লিখলো এই, আবার তারপরে লাইনে এটা লিখছে, মানে এটা বুঝলাম না, এখানে এ কাজ করছিল প্লেনটা ওখান দিয়ে চলে গেছে, মানে কি কোথাও কোনো যোগাযোগ নেই। হ্যাঁ এটা ছিল এখানে এ কাজ করছিল, হ্যাঁ এরপরে তার যাওয়ার কথা ছিল প্লেনটা মিস হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। এখানে এরকম নয় যে ওখানে কাজে ব্যস্ত ছিল প্লেন মিস হয়ে গেছে, ভুলভাল কথা। যাতে করে রাইটার রাইটার মে নট বি কনফিউজড অ্যান্ড লুজ হিজ ইন্টারেস্ট। এটা রাইটার হবে না, এটা রিডার হবে। যাই হোক ছাড়ো ওটা। 5 নম্বর হচ্ছে কমপ্লিটনেস। অ্যানাদার স্ট্রাইকিং ফিচার অফ এ গুড প্রেসি ইজ কমপ্লিটনেস। দেখো একদম স্ট্রাইকিং ফিচার যেটাকে বলছে, এটা হচ্ছে একদম প্রেসি কিন্তু একদম কমপ্লিট হতে হবে। এ প্রেসি শুড বি কমপ্লিট ইন অল রেসপেক্ট। প্রত্যেক দিক দিয়ে কিন্তু একদম পুরো প্রেসিটা একদম একটা জিস্ট হতে হবে পুরো জিনিসটার, মূল টেক্সটের। কমপ্লিটনেস মিনস দ্যাট দ্য রাইটার শুড ইনক্লুড অল দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস ইন এ প্রেসি। দেখো আনইম্পর্ট্যান্ট জিনিস তুমি অ্যাভয়েড করবে। একটা প্রেসি 1/3 যখন তুমি লিখতে যাচ্ছ, জেনারেলি প্রেসির ক্ষেত্রে কী হয়, 1/3 একটা মূল টেক্সটের 1/3 আমাকে লিখতে হবে, তো সেক্ষেত্রে আমি আনইম্পর্ট্যান্ট জিনিস বাদ দিতেই পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু সেক্ষেত্রে আমি যদি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস কিছু বাদ দিয়ে থাকি বা যদি ইন্টাররিলেটেড না হয়ে থাকে ফ্যাক্টগুলো, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। Completeness means that the writer should include all the important facts in a précis. To make it short
এটাকে ছোটো করার জন্য হি শুডন্ট অমিট দ্য ইম্পর্ট্যান্ট আইডিয়াস, ছোটো করে দেওয়ার জন্য যে আমি ইম্পর্ট্যান্ট আইডিয়াগুলো বাদ দিয়ে দেবো তা কিন্তু নয়। দিস মিস্টেক অন দ্য পার্ট অফ দ্য রাইটার উইল স্পয়েল দ্য ইম্পর্ট্যান্স অ্যান্ড মিনিং অফ দ্য প্রেসি। দেখেছো এই জিনিস, এই ভুল যদি করে থাকে যে রাইটার মানে যে ক্যান্ডিডেট, পুরো জিনিসটা মানে গুরুত্বটা কিন্তু একদম নষ্টই করে দিল ব্যাপারটার মধ্যে। এবার দেখো কনসাইসনেস। কনসাইসনেস হচ্ছে ইজ এ ডিজায়ারেবল কোয়ালিটি অফ এ গুড প্রেসি। কনসাইসনেস মিনস টু সে অল দ্যাট নিডস টু বি সেড অ্যান্ড নো মোর। দেখো একটা কথা কিন্তু দ্বিরুক্তি চলবে না, রিপিট দ্বিরুক্তি চলবে না। একটা কথা আমি একবার লিখেছি সেইটাই কথা ঘুরিয়ে পেঁচিয়ে লিখে আমি প্রেসি কমপ্লিট করে দিলাম। আমি ভাবলাম যে ভাই একটা ভালো ওয়ার্ড বিশাল কিছু একটা ইউজ করেছি, এই লাস্টে গিয়ে বড় মাপের একটা গোল্লা, এটাই হবে, কিন্তু দ্বিতীয়বার ইউজ করবে না। ব্যাপারটা হচ্ছে এটাই। দ্য রাইটার শুড রাইট হোয়াট ইজ নেসেসারি অ্যান্ড অ্যাভয়েড রাইটিং আননেসেসারি ডিটেলস। দেখো এটা প্রেসি এত বড় একটা রাইটিং দিচ্ছে, তার মানে এই নয় যে তোমার সব কিছু সেখান থেকে তুলতে হবে। যেগুলো আননেসেসারি সেগুলো অলওয়েজ অ্যাভয়েড। এ কনসাইজ প্রেসি পিস অফ ওয়ার্ক কনভেজ দ্য মেসেজ ইন দ্য ফিউয়েস্ট পসিবল ওয়ার্ডস। দেখো দেখতে পেয়েছো, একটা কনসাইজ পিস অফ ওয়ার্ক কনভেজ একদম জিস্ট যেটা বলছে, কিন্তু একদম ফিউয়েস্ট পসিবল ওয়ার্ডস, খুব অল্প সংখ্যক মেসেজ নিয়ে কিন্তু কনভে করতে হবে তোমাকে মেসেজটা, অল্প সংখ্যক ওয়ার্ড নিয়ে। বাট ওয়ান পয়েন্ট মাস্ট বি কেপ্ট ইন মাইন্ড দ্যাট রাইটার শুড নট অমিট সাম বেসিক অ্যান্ড এসেন্সিয়াল ফ্যাক্টস টু অ্যাচিভ কনসাইজনেস। তার মানে এই নিয়ে যে আমি কনসাইসনেস অ্যাচিভ করতে গিয়ে আমি একদম খুবই বেশি, তোমার মনে হতে পারে যে হ্যাঁ এগুলো ভাই বেশি অ্যাভয়েড করে দেওয়া যায়, কিন্তু সেগুলো এসেন্সিয়াল হতে পারে, ঠিক আছে। এগুলো যে আমি অমিট করে দিয়ে লিখতে যাবো সেগুলো ভুল হয়ে গেল আবার। টু অ্যাচিভ কনসাইসনেস নোটিস দ্য ফলোয়িং সাজেশনস। দেখো কী সাজেশন দিচ্ছে, দেখো এগুলো সব ইন্টারনেটে পেয়ে যাবে, এগুলো আমি ইন্টারনেট সার্চ করি বের করেছি, আমার নিজের রাইটিং না, যেহেতু আমি এগুলো ফলো করছি তাই আই থিঙ্ক কি তোমাদেরও বলে দিলে একটু সুবিধে হতে পারে। অবশ্যই তোমরা অনেকেই অনেক প্রিপারেশান নিয়ে আছো, অ্যাপার্ট ফ্রম দ্যাট চেষ্টা করছি যারা এখনও আমার মতো বেঙ্গলি মিডিয়ামের ইংলিশে উইক স্টুডেন্ট তাদের জন্য কী কী সাজেশন দিচ্ছে দেখো। অমিটিং আননেসারি ডিটেলস, অবশ্যই আননেসারি ডিটেলসগুলো তোমরা অমিট করো। আচ্ছা, এলিমিনেট ওয়ার্ড ডি এক্সপ্রেশনস, যেগুলো মানে হেভি ওয়ার্ড দিয়ে এক একটা এক্সপ্রেশন দিয়ে রেখেছে সেগুলো এলিমিনেট করে দাও, ঠিক আছে। বিশাল বড় বড় কিছু একটা ইয়ে দিয়ে মানে যেগুলো এক্সপ্রেশন আর কি, প্রচুর মানে প্রচুর কথা তার মধ্যে লেখা আছে, একটা এক্সপ্রেশন বোঝাতে গিয়ে আমাকে হয়তো দু তিন লাইন ওখানে মেন টেক্সটে দিয়েছে, সেগুলো কিন্তু আমি অলওয়েজ এলিমিনেট করে দেবো। ইনক্লুড অনলি রেলিভেন্ট মেটেরিয়াল, দেখো শুধু একমাত্র রেলিভেন্ট যেগুলো ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একমাত্র সেই ঘটনাগুলোই কিন্তু আমি প্রেসি লিখবো, সেইগুলো ডাইরেক্ট তুলবো না, ডাইরেক্ট কোনো জিনিস তুলবে না। আমি বারবার করে বলছি, আমি অনেক ঘেটেছি এই মানে অনলাইনে নেটে ইন্টারনেটে, তো সেখানে কিন্তু ডাইরেক্ট কিচ্ছু লিখবে না, প্রেসির ক্ষেত্রে ডাইরেক্ট কিচ্ছু লেখা চলবে না বাবা। অ্যাভয়েড আননেসারি রিপিটেশন, এই যে রিপিটেশন তুমি করবে না। এবার চলো রুলস অফ মেকিং এ প্রেসি। এবার এখন আমি একটা প্রেসি তৈরি করবো, কী কী নিয়ম আমি মাথায় রাখবো। দেখো যেগুলো প্রথমে বললাম সেগুলো হচ্ছে গুড কোয়ালিটি প্রেসি, কী কী কোয়ালিটি থাকা উচিত সেগুলো 6টা পয়েন্ট বলেছি। এবার হচ্ছে একটা ভালো প্রেসি আমি লিখবো, তার নিয়ম কী কী আমি মেনটেন করবো, যেগুলো আমার মাথায় রাখতে হবে পরীক্ষার হলে পর্যন্ত। আর ওয়েল রিটেন প্রেসিস উড বি এ সার্ভিসেবল সাবস্টিটিউট অফ দ্য অরিজিনাল ওয়ার্ক। দেখতে পেয়েছো, দ্য গোল অফ এ প্রেসি ইজ টু প্রিজার্ভ দ্য কোর এসেন্স অফ দ্য ওয়ার্ক ইন এ ম্যানার দ্যাট ইজ বোথ ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। While writing a précis, the writer should follow the below given rules to make it an effective piece of work. এই যে এফেক্টিভ পিস অফ ওয়ার্ক, এটা কিন্তু খুব ভালো একটা টার্ম। এটা এক্সেলেন্ট বলার থেকে আমার মনে হয় এটা বেটার এফেক্টিভ পিস অফ ওয়ার্ক। হ্যাঁ, এখানে আমি প্রেসির ক্ষেত্রে আমি এক্সেলেন্ট লিখে দেবো এর এগেনস্টে, কিন্তু আমি যখন একটা রিপোর্ট রাইটিং করবো বা ট্রান্সলেশন করবো তখন কিন্তু আমি অবশ্যই এফেক্টিভ পিস অফ ওয়ার্ক লিখবো। রিড কেয়ারফুলি, দেখো কী বলছে, ফার্স্ট রিড দ্য প্যাসেজ টোয়াইস অর থ্রাইস কেয়ারফুলি টু সামারাইজ ইট। প্রথমে 2 থেকে 3 বার অন্তত প্যাসেজটা পড়ে নিতে বলছে, সামারাইজ মানে সারসংক্ষেপটা তোমাকে ভেবে নেওয়ার জন্য প্রথমে, ভাবার তো নয়, কিন্তু এখানে সারসংক্ষেপ ভাবতে বলছে প্রথমে। দিস উইল এনেবল ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য মেন থিম অফ দ্য প্যাসেজ। এইটা করলে কী হবে, মানে পুরো প্যাসেজটা যে মেন থিমটা সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। কী কী বলছে, আন্ডারলাইন অ্যান্ড মার্ক দ্য ইম্পর্টেন্ট আইডিয়াস অ্যান্ড এসেন্সিয়াল পয়েন্টস ফ্রম দ্য অরিজিনাল টেক্সট। ব্লু পেন ইউজ করো, ব্ল্যাকের রাইটিং মানে কালো কালিতে ওদের জেনারেল প্রশ্নপত্র থাকবে, সেখানে তুমি ব্লু পেন দিয়ে আন্ডারলাইন করো, দেখতে সুবিধা হবে। ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক ওভারল্যাপ হয়ে যেতে পারে, মিস হয়ে যেতে পারে কোনো এসেন্সিয়াল পয়েন্ট, সেক্ষেত্রে তুমি ব্লু পেন ইউজ করো এবং আন্ডারলাইন করো যেগুলো হচ্ছে একদম অরিজিনাল টেক্সটের সঙ্গে কোহেরেন্ট আছে, মানে একদম কী বলবো, মানে একদম হাইলি ইন্টার রিলেটেড, সেগুলো তোমরা আন্ডারলাইন এবং মার্ক করো। ইম্পর্টেন্ট আইডিয়াস আছে, এসেন্সিয়াল পয়েন্ট আছে। আউটলাইন, এরপর বলছে আউটলাইন উইথ দ্য হেল্প অফ আন্ডারলাইন্ড আইডিয়াস ড্র দ্য আউটলাইন অফ ইউর প্রেসি। আর হ্যাঁ, এখানে অনেক কিছু বলছে, 2 থেকে 3 বার পড়তে হবে। জেনারেলি দেখো প্রত্যেকটা জিনিসে যদি আমি ঠিকঠাক করে একটা করি, একটা প্রেসির জন্য তুমি এই 15 নম্বর পাচ্ছ যতদূর মনে আছে আমার। 15 নম্বরে এগেনস্টে মোটামুটি তোমার হাতে সময় থাকছে 8 মিনিট, 60 মিনিটের মধ্যে 8 মিনিট 15 নম্বর এগেনস্টে তুমি পাচ্ছ। তো 8 মিনিটের মধ্যে 2 থেকে 3 বার যখন তুমি একটা প্রেসি পড়বে, প্রেসির জিনিসটা মেন টেক্সট থাকবে বড়, কিন্তু লিখতে হবে ছোটো, তবু বড় টেক্সট পড়তে গেলে একটা টাইম ওয়েস্টিং ম্যাটার। এনিওয়ে
চেষ্টা করবে 2 থেকে 3 বার পড়ো, 2 বার পড়ো, কিন্তু যেটুকু পড়বে ভালো করে পড়ো, মাথায় যেন অন্য চিন্তা ওই সময় না থাকে। মনে রাখবে পরীক্ষার 1 ঘন্টা তোমার কাছে জীবনের সব থেকে বড় একটা কিন্তু সময়। যাই হোক, আউটলাইন কি বলছে দেখো, উইথ দ্য হেল্প অফ যে আন্ডারলাইন আইডিয়া করেছো সেগুলো দিয়ে একটা মোটামুটি প্রেসি যেটা লিখবে তার একটা আউটলাইন রেডি করে নাও, যে হ্যাঁ এরপর এই ওয়ার্ডটা সংযুক্তি করে এই টার্মটা মেরে আমি এই সেন্টেন্সটা কমপ্লিট করব। মানে 3টে লাইন নিয়ে আমি একটা লাইন করে দিলাম। এরপর বলছে অমিশন, অমিট অল দ্য আননেসেসারি ইনফরমেশন অর দ্য লং ফ্রেজেস হুইচ কুড বি রিপ্লেসড বাই ওয়ান ওয়ার্ড। কী বলছে দেখো, বলছে প্রত্যেকটা আননেসেসারি ইনফরমেশন অমিট করো, এবং যেগুলো হচ্ছে লম্বা লম্বা মানে লং ফ্রেজ, মানে একটা ওই যে বললাম একটা সেন্টেন্স বানাতে গিয়ে একটা ফ্রেজ জাস্ট একটা এক্সপ্রেশন বোঝাতে গিয়ে এতগুলো ওয়ার্ড ইউজ করেছে, সেখানে তুমি তার সাবস্টিটিউট ইউজ করো সিঙ্গেল ওয়ার্ডে, যেটাকে বলছে সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন। কথাটা তোমরা শুনেছো অবশ্যই, তো সেই জিনিস ইউজ করো। অল দ্য অ্যাডজেক্টিভস অ্যান্ড দ্য অ্যাডভার্বস ক্যান অলসো বি ওমিটেড ইন অর্ডার টু মেক এ গুড প্রেসিং। দেখো সমস্ত রকম অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এগুলো কিন্তু অবশ্যই এমিট করবে। জেনারেলি অ্যাডভার্বের ক্ষেত্রে লাস্টে এল ওয়াই ডবল ওয়াই এসব যোগ থাকে, এগুলো একটা বড়ো মাপের ওয়ার্ড হয়ে গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, তুমি হয়তো মেনলি একটা ওয়ার্ড লিখলাম, এল ওয়াই ধরে বেশ হয়তো জিনিসটা একটা ওয়ার্ডই ধরা হলো, কিন্তু যখন প্রেসিটা লিখবে তখন কী হয়, একটু বড় দেখতে লাগে। ঠিক আছে, এবার সব এক্সামিনার তো আর অত গুণে দেখবে না, জেনারেলি কোনো সম্ভাবনা যে অ্যাকচুয়াল 1/3 হয়েছে কিনা, কিন্তু যখনই দেখবে সাইজ বড় হয়ে গেছে লাস্টে এল ওয়াই অ্যাড করে করে ওয়ার্ডের পেছনে পেছনে, তখন কিন্তু ও ভাববে যে না ভাই এ 2/3 ওয়ার্ড হয়ে গেছে, তো বেশি অত কিছু বোঝে না, আমাদের সরকারি কাজকর্মে অতটা এফেক্টিভ হবে না, মাথায় কিন্তু চিন্তা আসে। তো সেগুলো অবশ্যই অ্যাভয়েড করো। ডোন্ট অমিট, কী কী অমিট করবো না, হোয়াইল মেকিং এ প্রেস দ্য রাইটার শুড নেভার অমিট দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যান্ড আইডিয়াস হুইচ আর এসেন্সিয়াল টু বি ডেসক্রাইব, যেগুলো বলতেই হবে সেগুলো কিন্তু কোনো দিন অমিট করবে না। ডোন্ট ডু দ্যাট। এবার বলছে সাইজ, কিপ দ্য ফ্যাক্ট ইন ইউর মাইন্ড দ্যাট দ্য লেন্থ অফ দ্য প্রেসি শুড বি দ্য 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ। প্রত্যেক জায়গায় কিন্তু একই কথা, দেখতে পাচ্ছ একদম অরিজিনাল প্যাসেজে 1/3 কিন্তু তোমাকে করতেই হবে, এটা কিপ ইন মাইন্ড ব্রো, কিপ ইন মাইন্ড। এটা ইনডাইরেক্ট স্পিচ, এ প্রেসি শুড বি রিটেন ইন ইনডাইরেক্ট স্পিচ। দেখো এখানে হচ্ছে কিন্তু কর্মবাচ্য লিখতে হবে, কর্মবাচ্য, কর্তৃবাচ্য নয়। তোমার নিজের কোনো কথা চলবে না বস, এখানে একদম যে সাবজেক্ট আছে ওখানে তার কথায় তোমাকে বলতে হবে। মনে করবে সেটা তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে, সেইভাবে কিন্তু বলতে হবে, তোমার কোনো কথা চলবে না এখানে, কোনো মানে অ্যাক্টিভ ভয়েস তো চলবেই না, মনে হয় যা লিখবে একদম ইনডাইরেক্ট স্পিচ, প্যাসিভ ভয়েস। ইফ দেয়ার ইজ ডাইরেক্ট স্পিচ ইন দ্য প্যাসেজ, যদি কোনো ডাইরেক্ট স্পিচ তোলা থাকে, ইট শুড বি চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ। দেখতে পেয়েছো, যদি কোনো ডাইরেক্ট স্পিচ দেওয়া থাকে সেটা কিন্তু তোমাকে অবশ্যই ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে, আই মিন প্যাসিভে। টেন্স অ্যান্ড পার্সন, ইট শুড বি রিটেন ইন থার্ড পার্সন অ্যান্ড পাস্ট টেন্স। মাইন্ড ইট, থার্ড পার্সন পাস্ট টেন্স। যখন অরিজিনাল টেক্সটটা ওখানে কোশ্চেন পেপারে সেট করা হয়েছিল সেটা ছিল পাস্ট টেন্স, তুমি এখন প্রেজেন্টে দাঁড়িয়ে তুমি প্রেজেন্ট করতে পারো না ওটাকে, ওটা পাস্ট ফর্মেই তোমাকে লিখতে হবে এবং থার্ড পার্সনে। ঠিক আছে, মানে ওই যে বললাম সেই একই ঘুরে ফিরে একই কথা, প্যাসিভ ফর্মে। ইন দ্য কেস অফ ইউনিভার্সাল ট্রুথ দ্য প্রেজেন্ট টেন্স শুড বি ইউজড। যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, যেটা চিরন্তন সত্য, সেক্ষেত্রে তো তোমাকে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হতো, ওটা তো পাস্ট টেন্স কিছু হয় না। যেগুলো চিরন্তন সত্য সেটা পাস্ট টেন্সেও সত্য ছিল, প্রেজেন্ট টেন্সেও সত্য আছে, ফিউচার টেন্সেও সে সত্যই থাকবে। সো ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ প্রেজেন্ট টেন্স। ওন ওয়ার্ডস, এবার দেখো ওন ওয়ার্ডস কী বলছে, প্রেসি শুড বি রিটেন ইন ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড দ্য রাইটার শুড অ্যাবস্টেন ফ্রম বরোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অরিজিনাল প্যাসেজ। দেখো কী বলছে এখানে, ওন ওয়ার্ডস মানে তুমি ভেবো না যে তোমাকে ডাইরেক্ট স্পিচে কিছু বলতে বলছে, অরিজিনাল প্যাসেজ থেকে কোনো ওয়ার্ড না তুলে, আই মিন এ, দা, ইন, অর, বা, টু, বা কোনো কোনো ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলো কিন্তু জেনারেলি থেকে থাকলে সেগুলো তুমি ইউজ করতে পারো। দ্যাট ডাজন্ট মিন কি তুমি একটা পুরো সেন্টেন্সকে তুলে আনবে। এটা অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টু স্কোর বেটার। কী বলছে তাহলে, অরিজিনাল প্যাসেজ থেকে কোনো কিছু তুমি বড় করবে না, ধার করবে না, ডাইরেক্ট লিখবে তুমি তোমার নিজের ভাবার্থ, তোমার নিজের যে ভাবটা সেটা তুমি ওখানে ফুটিয়ে তোলার চেষ্টা করবে, but in passive form, indirect speech. Précis of a dialogue. The précis of a dialogue or conversation should always be expressed in form of narrative. দেখো প্রেসি একটা ডায়ালগ যদি ওখানে দেওয়া থাকে সেটা কিন্তু ন্যারেটিভ ফর্মে, আই মিন ন্যারেশন চেঞ্জ যেখানে আসছে, সেখানে যেমন আমরা ন্যারেশন চেঞ্জ করেছিলাম, কোটেশনের মধ্যে কোনো সেন্টেন্স থাকতো, হ্যাঁ, সে বলল কোটেশনের মধ্যে আমি ওখানে যাব বা আমি খেলতে যাব, তখন আমরা ন্যারেশন চেঞ্জ করি কিন্তু সে বললো যে সে খেলতে যাবে, এরকম নয় যে আমি যাব। যেহেতু ইনভার্টেড কমার মধ্যে ছিল বা কোটেশনের মধ্যে ছিল, সেসব চলবে না, সে বললো সে খেলতে যাবে, ভাই ওর ঘরে ফেলে দাও, নিজের ঘরে না নিয়ে, ঠিক আছে, ভালো মার্কস পাবে। অবজেক্টিভ অ্যাপ্রোচ, এ প্রেসি রাইটার শুড অ্যাডাপ্ট অ্যান অবজেক্টিভ অ্যাপ্রোচ। বারবার একই কথা, সে অবজেক্টিভ ফর্মে, হি শুডন্ট অ্যাড হিজ পার্সোনাল আইডিয়াস টু দ্য প্রেসি। সেই দেখতে পাচ্ছ তোমার পার্সোনাল আইডিয়া কিছু লেখা চলবে না।
পুট অল দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যান্ড আইডিয়াজ ইন এ লজিক্যাল অর্ডার। বাস সব একই কথা। এবার চলো কি বলছে নেক্সটে, ওয়ান প্যারাগ্রাফ, দেয়ার কুড বি টু অর মোর প্যারাগ্রাফস ইন দ্য অরিজিনাল টেক্সট। দেখো প্যারাগ্রাফে দুটো কি তার বেশি থাকতেই পারে, প্যারাগ্রাফ এই অরিজিনাল টেক্সটে প্যারাগ্রাফ থাকতে পারে, যে প্যারা প্যারা করে লেখা বলো না, ওরকম দুটো বা ততোধিক থাকতে পারে, দুয়ের অধিক। হোয়াইল মেকিং দ্য প্রেসি ট্রাই টু রাইট অল দ্য আইডিয়াজ ইন ওয়ান প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফে কমপ্লিট করে দেবে সমস্ত অরিজিনাল টেক্সটের প্যারা। গট ইট? এবার দেখো রাফ ড্রাফট, আফটার অমিটিং অল দ্য আননেসেসারি আইডিয়াজ দ্য রাইটার শুড প্রিপেয়ার এ রাফ ড্রাফট টু ফাইনালাইজ ইট। এতক্ষণ পর্যন্ত যেগুলো হলো সেগুলো কিন্তু তোমার একটা মনে মনে যে আইডিয়া, হ্যাঁ রুলস, সেগুলো কিন্তু তোমার মাথায় রেখে তোমাকে এগুলো ভাবতে হলো যে হ্যাঁ একটা ভালো প্রেসি আমি যখন রিপ্রেজেন্ট করতে যাবো তখন আমাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এইগুলো আমি আন্ডারলাইন করলুম, হ্যাঁ এইগুলো আমি আউটলাইন একটা বানিয়েছি, এর মধ্যে এই ওয়ার্ডগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করবো, এগুলো এখানে ন্যারেশন চেঞ্জ হবে, এখানে এগুলো আমি আমার আইডিয়া না দিয়ে ওখানে আমি ডাইরেক্ট প্যাসিভ ফর্মে লিখছি, এইসব মাথায় রেখে একটা রাফ ড্রাফট বানিয়ে নেব। কিন্তু মাথায় রাখবে 8 মিনিট টাইম। ফাইনাল ড্রাফট 8 মিনিট আমি এই কারণে বলছি, দেখো বন্ধুরা তোমরা অবশ্যই বলবে এই জায়গায় যে হ্যাঁ আমি ভাই পুরোটা লিখতে পারলাম না, আমি সেই জায়গায় 3টে কি 4টে আমি ভালো করে লিখে আসলাম। দ্যাট ডাজন্ট ম্যাটার। 3টে 4টে তুমি ভালো করে লিখে আসলেও যদি খুব ভালো লেখা হয়, যেখানে পরীক্ষকের মতো মানে যদি চিন্তাধারা দিয়ে সেই জায়গায় তুমি নিজেকে দেখো, আউট অফ 20 কি আউট অফ 15 তোমাকে হ্যাঁ দিল, 70% দিল মেবি, ঠিক আছে। তাহলে তুমি 3টে 4টে লিখে এলে তোমাকে 70% করে মার্কস দিয়ে তোমাকে হয়তো ওই কত দেবে, 35-40 পেলে তুমি 3টে 4টে লিখে, 4টে লিখলে হয়তো 50 পেলে। সেই জায়গায় যদি কেউ 6টা অ্যাটেম্প্ট করে আসে, 6টা অ্যাটেম্প্ট করে আসে মানে এই অর্থে নয় যে আমি ভাই লিখে দিয়ে চলে এলাম আধখানা লাস্টে নেই, হ্যাঁ একটা রিপোর্ট রাইটিং লিখছি সেখানে ডেট ভুলে গেছি, বা লাস্টে আমি কোনো ফিনিশিং দিইনি, বা সেই রিপোর্টটা আমি যেটা লিখছি তার কী সলিউশন হতে পারে সেটা আমি দিয়ে আসিনি, বা কোনো একটা ঠিকঠাক করে সাবজেক্ট মারতে পারিনি, এটাও কিন্তু নয়। এখানে প্রত্যেকটা যে লিখবে এই লেখাগুলোর মধ্যে যে একটা ফরম্যাট থাকবে, ওই ফরম্যাটে কিন্তু নাম্বার থাকে, মাথায় রাখবে। তুমি যদি ফরম্যাট অ্যাটেন্ড করে আসো বস, মার্কস তোমার বাধা। এবং তুমি ওই যে 4টে ভালো করে লিখে আসার ছেলের থেকে তুমি 6টা যদি ফরম্যাট মেনটেন করে, হ্যাঁ তবু এটা 80% গুড আর 70% গুড যদি লিখে আসতে পারো অবশ্যই ভালো স্কোর করতে পারবে, রাদার দ্যান ওই 4টে এক্সেলেন্ট লিখে আসার ছেলের থেকে, ছেলে বা মেয়ে যাই হোক। এবার হচ্ছে ফাইনাল ড্রাফট, হ্যাভিং রিড দ্য রাফ ড্রাফট অ্যান্ড পয়েন্টেড আউট সাম মিস্টেক্স হুইচ মে বি ফাউন্ড ইন দ্য রাফ ড্রাফট। রাফ ড্রাফট বানাচ্ছি ভাই, মিস্টেক থাকবেই, যদি থাকে সেগুলো কিন্তু পয়েন্ট আউট করে নাও। দ্য রাইটার ক্যান প্রিপেয়ার দ্য ফাইনাল ড্রাফট, ফাইনাল ড্রাফট কিন্তু ফাইনাল খাতায় লিখবে, ঠিক আছে। রাফ ড্রাফট থেকে তুমি যেগুলো বাদ দেওয়া ভাই দেবে, যদি আরও কিছু অ্যাড অন কথা থাকতেই পারে ভাই, একটা পরীক্ষা দিতে গেছো, এটা মাথায় হিউজ চিন্তা থাকে, যারা বেকার তাতে আরও বেশি চিন্তা, সেসব চিন্তা যদি থেকে থাকে তখন তুমি ঠিকঠাক করে ওয়ার্ড না বেরিয়ে আসে, যেহেতু বাংলা মিডিয়াম ঠিকঠাক করে ওয়ার্ড না বেরিয়ে আসতে হলে তুমি তখন কী করবে, হয়তো রাফ ড্রাফট বানাতে বানাতে তোমার আরও দুটো ভালো ওয়ার্ড মনে পড়লো। এবার রাফ ড্রাফটটা যদি তুমি ফাইনাল খাতায় লিখে ফেলতে, তাহলে ওই দুটো ওয়ার্ড তোমার ওখানে ঢোকাতে পারতে না, সমস্যা হয়ে যেত। তার থেকে রাফ ড্রাফটার বানিয়ে নিলে, তারপর দুটো ওয়ার্ড এলো সঙ্গে সঙ্গে আন্ডারলাইন করে বা তলাইন লিখে নিলে রাফ ড্রাফটার নিচে দিয়ে, যখন ফাইনাল মেসেজ তুমি বানাচ্ছ তখন ঢুকে দাও, ওই ওয়ার্ড দুটো ঢুকিয়ে দাও। দেখো ভাই তোমার কাছে তুমি যদি স্যাটিসফাইড থাকো 100%, নিজের কাছে যখন স্যাটিসফাইড থাকবে, অপরের কাছে তুমি মোর অর লেস 65-70% তো স্যাটিসফাইড হবেই, তাই না? স্যাটিসফ্যাকশন মাস্ট। নেক্সট এবার দেখো একটা স্যাম্পেল আজকে ডিসকাস করে নিই, ভিডিও বড়ই হচ্ছে তবু একটা স্যাম্পেল ডিসকাস করে নেওয়া জরুরি, কাল থেকে শুধু স্যাম্পেলই আনবো আর এত ভাট বকবো না। যাই হোক চলো, ইট ইজ ফিজিক্যালি ইম্পসিবল ফর এ ওয়েল এডুকেটেড ইন্টেলেকচুয়াল অর ব্রেভ ম্যান টু মেক মানি দ্য চিফ অবজেক্ট অফ হিজ থটস, জাস্ট অ্যাজ ইট ইজ ফর হিম টু মেক হিজ ডিনার দ্য প্রিন্সিপাল অবজেক্ট অফ দেম। প্লেন বাংলায় যদি মিনিংটা করে দেওয়া যায়, এরা সুশিক্ষিত বুদ্ধিমান সাহসী লোকের কাছে টাকা ইনকাম করাটা কিন্তু টু মেক মানি দ্য চিফ অবজেক্ট অফ হিজ থটস, এই যে টাকা ইনকাম করা যদি একটা মূল ধারণা হয়ে থাকে এটা কিন্তু অসম্ভব, ঠিক আছে। শুধু কি সে প্রিন্সিপাল যদি মানে একদম জীবনের মূল লক্ষ্য যদি শুধু খাওয়ার জন্য টাকা রোজগার করে, সেটা কিন্তু একটা ওরকম লোকের পক্ষে সম্ভব না। অল হেলদি পিপল লাইক দেয়ার ডিনার্স, প্রত্যেক মানে এত সুস্বাস্থ্য অধিকারী যে মানুষগুলো তারা কিন্তু প্রত্যেকেই খাবার দাবার খুব পছন্দ করে, খেতে খুব ভালোবাসে, বাট দেয়ার ডিনার ইজ নট দ্য মেন অবজেক্ট অফ দেয়ার লাইফস। কিন্তু ওই খাওয়াটাই কিন্তু তার জীবনের মেন অবজেক্ট নয়। সো অল হেলদি মাইন্ডেড পিপল লাইক মেকিং মানি অর টু লাইক ইট। তাহলে প্রত্যেক হেলদি মাইন্ডেড পিপল এখানে, ঠিক আছে, যাদের মানে মানসিকতা সত্যিকারের সুস্থ, তারা কিন্তু টাকা রোজগার করে এই জন্যই নয়, অ্যান্ড এনজয় দ্য সেন্সেশন অফ উইনিং ইট। ওরা কিন্তু ইট ইজ সামথিং বেটার দ্যান মানি। ওরা কিন্তু টাকা ইনকামের চেয়েও ওই যে একটা জেতার যে একটা সেন্সেশন, সেটা কিন্তু এনজয় করার জন্য ওরা কাজ করে, তাতে সে টাকা পায়। এ গুড সোলজার, একটা ভালো সৈনিক ফর ইনস্ট্যান্স ধরে নাও, মেনলি উইসেস টু ডু হিজ ফাইটিং ওয়েল, মেনলি কিন্তু সে যুদ্ধই ঠিকঠাক করে করতে চায়। হি ইজ গ্ল্যাড অফ হিজ পেস, সে
আনন্দিত যখন তাকে মানে যখন যে সে যেটুকু কামায় ভেরি প্রপারলি শো অ্যান্ড জাস্টলি গ্রাম্বলস হোয়েন ইউ কিপ হিম 10 years উইদাউট ইট। যদি তাকে তুমি ওই 10 বছর যদি বলো যে আমি টাকা টাকা দেবো না, তাকে কিন্তু সে বিড়বিড় করে টিল, তবুও কিন্তু হিজ মেন মিশন অফ লাইফ ইজ টু উইন ব্যাটেলস, তবু তার কিন্তু মেন মিশন থাকছে যুদ্ধ জয়। নট টু বি পেড ফর উইনিং দেম, এটা নয় যে আমি যুদ্ধ জয় করলাম বলে আমাকে টাকা পেতে হবে, এটার জন্য নয়, কিন্তু সে যুদ্ধের জন্যই সোলজার, তার জন্য সে টাকা পায়। শো অফ ক্লার্জিম্যান, দ্য ক্লার্জিম্যানস অবজেক্ট ইজ এসেন্সিয়ালি ব্যাপটাইজ অ্যান্ড প্রিচ, নট টু বি পেড ফর প্রিচিং। শো অফ ডক্টর্স, দে লাইক ফিজ নো ডাউট, or to like them, yet if they are brave and well educated, the entire object to their lives is not fees. They on the whole desire to cure the sick, and if they are good doctors and the choice were fairly to them, would rather cure their patient and lose their fee than kill him and get it. দেখো এরম নয়, যেমন একটা ডাক্তারের খুব একটা ভালো উদাহরণ দিয়েছে, একটা সত্যিকারের যে ভালো ডক্টর ওয়েল এডুকেটেড, তো সেক্ষেত্রে তার কিন্তু ফিজটাই সব কথা নয়, বরঞ্চ সামগ্রিকভাবে দেখতে গেলে সে কিন্তু পেশেন্টকে সুস্থ করতে চায়। যদি সত্যিই ভালো ডক্টর হয়ে থাকে সেক্ষেত্রে মানে পেশেন্টকে মেরে টাকা নিয়ে নেবো এরকম নয়, আমি কিন্তু পেশেন্টকে ভালো করার জন্য বদ্ধপরিকর, ডক্টর ভাববে সেটা, যদি সত্যিকার সে ডক্টর হয়ে থাকে তার জন্য সে ফিজ পাক সেটা পরের কথা, কিন্তু হ্যাঁ সে পেশেন্টকে ভালো করবে এটাই তার মেন মাকসাদ। দ্য এম ইন হিজ লাইফ ইজ টু কিওর দ্য পেশেন্ট and show with all the other brave and rightly trained men, their work is first, their fee second, very important always, but still second. এবার মেন পয়েন্ট সেখান থেকে কী কী বেরোতে থাকবে, মেন পয়েন্ট সবসময় খেয়াল রাখবে, একটা যখন মেন টেক্সট দেওয়া থাকবে তার কিন্তু প্রথম 2 লাইন বা শেষ 2 লাইনের মধ্যে কিন্তু একটা মেন টেক্সট যেখান থেকে তুমি একটা জিস্ট পেয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই হিডেন থাকে, সেটা কিন্তু তোমাকে ধরে নিতে হবে। যেমন মানি মেকিং ইজ এ কমন অ্যাট্রাকশন ইন লাইফ, এখানে ক্লারিফিকেশন দেয়নি, আমি তো বলছি দেখো মানি মেকিং ইজ এ কমন অ্যাট্রাকশন ইন লাইফ, বাট ইট ক্যান নট বি প্রিন্সিপাল এম অফ ওয়েল এডুকেটেড ইন্টেলেকচুয়াল ব্রেভ পারসনস। দুটো কিন্তু জিস্ট পেয়েছে, কীরকম ব্যাপার ওপরেই দেখো, মানি মেকিং ইজ নট প্রিন্সিপাল এই যে প্রিন্সিপাল অবজেক্ট অফ দেম, তাহলে প্রিন্সিপাল এম না, অবজেক্ট এম সেম, সিমিলার মিনিংস। তো প্রথমে লাইন থেকে একটা পয়েন্ট পেয়ে গেছে, মানি মেকিং ইজ কমন অ্যাট্রাকশন ইন লাইফ। সেকেন্ডে বলছে বাট ইট ক্যানট বি দ্য প্রিন্সিপাল এম অফ ওয়েল এডুকেটেড ইন্টেলেকচুয়াল ব্রেভ পারসন, সেটা লাস্টের দিকে লাইনে দেখো, অ্যান্ড সো উইথ অল দ্য আদার ব্রেভ অ্যান্ড রাইটলি ট্রেন মেন, দেয়ার ওয়ার্ক ইজ ফার্স্ট, দেয়ার ফি সেকেন্ড, ভেরি ইম্পর্টেন্ট অলওয়েজ বাট স্টিল সেকেন্ড। ওটা থেকে কিন্তু সেকেন্ডের মেন পয়েন্টটা পেয়েছে। এবার প্রেসি সামারি দেখো, মানি মেকিং ইজ এ কমন অ্যাট্রাকশন ইন লাইফ, অ্যাট্রাকশন ওয়ার্ডটা কিন্তু এখানে আপাতত প্রথম দিয়ে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, লাস্টে দিয়েছে কিনা আমার মনে নেই, যাই হোক প্রথমে দিয়ে কিন্তু কোথাও নেই, কিন্তু হ্যাঁ মেন অবজেক্ট প্রিন্সিপাল অবজেক্ট এর জায়গায় কিন্তু দিয়ে দিচ্ছে মেন অ্যাট্রাকশন, দেখো চেঞ্জ করেছে ওয়ার্ড কিন্তু হ্যাঁ মানেটা কিন্তু সেম রেখেছে। তাহলে কী বলছে, মানি মেকিং ইজ এ কমন অ্যাট্রাকশন ইন লাইফ বাট ইট ক্যান নট বি দ্য প্রিন্সিপাল এম অফ ওয়েল এডুকেটেড কালচার অ্যান্ড ব্রেভ মেন। এখানে যেমন একটা কমপ্লেক্স টাইপ করে দিয়েছিল, ইট ইজ ফিজিক্যালি ইম্পসিবল ফর এ ওয়েল এডুকেটেড, এই যে ফর এ একটা বিরাট বড় একটা ফর এ দিতে হয়েছে, ঠিক আছে, ফরের পরেও তো একটা যোগ হয়েছে এটা, সেটা কিন্তু এখানে নেই। এখানে দেখো বাট ইট ক্যান নট বি দ্য প্রিন্সিপাল এম অফ ওয়েল এডুকেটেড কালচার অ্যান্ড ব্রেভ ম্যান, দেখেছো এটা কোথায় বাদ পড়ে গেছে, শুধু যা ঘুরিয়ে লিখে দিয়েছে, এ ব্রেভ সোলজার প্রাইজেস অনার অ্যান্ড ভিক্টরি মোর দ্যান হিজ পে, দেখেছো এখানে কিন্তু এই ওয়ার্ডটা মাথায় রাখবে, প্রাইজেস, ঠিক আছে, প্রাইজ থেকে কিন্তু কথাটা প্রাইজেস এসছে, পুরস্কৃত কিন্তু সে এখন অনার চায়, একটা সম্মান চায়, একটা সোলজার ভিক্টরি চায়, জয় চায় তার টাকার চেয়েও, একটা কত মানে 2 থেকে 3টে এখানে সেন্টেন্স ছিল সোলজার নিয়ে, তো সেটা কিন্তু একটা ওয়ার্ডে চলে এসছে, ব্রেভ সোলজার প্রাইজেস অনার অ্যান্ড ভিক্টরি মোর দ্যান হিজ পে। ব্রেভ কথাটা এখানে ইউজ করেছে, অ্যাডজেক্টিভটা এখানে ইউজ করেছে, এখানে আরও হয়তো দেওয়া ছিল, কোথায় গেল সোলজারের ব্যাপারটা, এ গুড সোলজার ফর ইনস্টান্স মেনলি উইসেস টু ডিস ফাইজ হিজ গ্ল্যাড অফ হিজ পে, এই যে গ্ল্যাড অফ হিজ পে এত কিছু তো লেখার দরকার নেই, এখানে লিখে দিচ্ছে জাস্ট প্রাইজেস অনার অ্যান্ড ভিক্টরি মোর দ্যান হিজ পে, টাকার চেয়েও বেশি। এ গুড ক্লার্জিম্যান ইজ মোর ইন্টারেস্টেড ইন দ্য মোরাল ওয়েলফেয়ার অফ হিজ পিপল দ্যান হিজ রিটার্নস। দেখো এখানে ক্লার্জিম্যান যে সে কিন্তু লোকের মানে ভালো করতে চায়, সে কিন্তু রিটার্নে কিছু চায় না, ওটা এখানে 2 লাইন দেওয়া ছিল ক্লার্জিম্যান নিয়ে, সেখানে কিন্তু ওটা 1 লাইনে করেছে, অবশ্যই খেয়াল রাখবে। একটা ডক্টর দেখো সেখানে ব্যাকেটে গুড লিখছে, কেন লিখছে, মূল প্রেসিটা তুমি যদি এখানে খেয়াল করে থাকো, ডক্টর নিয়ে কিন্তু এখানে প্রায় 3-4 লাইন লেখা আছে, লাস্টের দিকে এখানে এই যে লিখেছে দে অন দ্য হোল ডিজার্স টু অ্যান্ড ইফ দে আর গুড, এই যে দেখো দে অন দ্য হোল ডিজার্স টু কিওর দ্য সিক অ্যান্ড ইফ দে আর গুড ডক্টরস, তাহলে যদি সে ভালো ডাক্তার হয়, এত তো বড় দরকার নেই, তাহলে এ ডক্টর ব্যাকেটে গুড ভালো, ভ্যালুজ দ্য কেয়ার অফ হিজ পেশেন্ট ফার মোর দ্যান হিজ ফিজ, তাহলে এটা যেটা
কম্প্যারিজন এটা ফিজের থেকেও এটা ফার মোর দ্যান পেশেন্টের কেয়ার করতে সে ভ্যালু দেয়, সেটাকে ভ্যালু দেয়, সে হচ্ছে ভালো ডক্টর। দাস উইথ অল দ্য ওয়েল এডুকেটেড ইন্টেলেকচুয়াল পার্সনস দেয়ার ওয়ার্ক ইজ ফার্স্ট, মানি নেক্সট। দেখেছো বাট কত একটা সিম্পলি বলে দিয়েছে, এর চেয়ে ভালো হ্যাঁ আশা করি আমাদের মতো বাংলা মিডিয়াম স্টুডেন্টগুলো লিখতে পারবে না। তো এগুলো দেখো একটা প্র্যাকটিস করে কিছু হবে না, মোটামুটি গুটি 50 প্র্যাকটিস করলে না একটা পুরো একটা জিস্ট পেয়ে যাবে, একটা অ্যাভারেজ আইডিয়া পেয়ে যাবে, প্রত্যেকটা বেশি প্রায় একই রকম আসবে। সেক্ষেত্রে শুধু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আমাদের কাছে চাপের। আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে যদি বাংলায় ভাবার্থ লিখতে পারি, তাহলে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাদের এত বড় বড় সেন্টেন্স হয়ে যায়। কেন হয়? কারণ আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পারি না, আমরা বোঝাতে পারি না ইংলিশে এই বাংলার এই কথাটাকে আমি ইংলিশে কী দিয়ে বোঝাবো, সেই জায়গা ধরতে গিয়ে হ্যাঁ নানা রকম একটা ভাবনা চিন্তা নিজে জুড়ে দিই তার মধ্যে, ঘুরে ফিরে একটা মানে গিয়ে দাঁড়ায় যে আমি লিখলাম ভাবার্থ থেকে, হ্যাঁ যেটাকে এটা কী বলতো বলো না, বড় করে লেখাটাকে ওই যাই হোক সে টার্ম মনে নেই, সেরকম একটা লিখে ফেলতাম। কারণ আমরা জিস্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা, সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন ওটা আমরা জানি না বলে। তো যাই হোক এগুলো প্র্যাকটিস করতে থাকো, ভালো লাগলে আগের মতো ভালোবাসা দিও। আচ্ছা কালকে আবার একটা ভিডিও আনবো। আমি মেনলি ফোকাস করছি প্রেসির ওপর, এই কারণে প্রেসিটাই বেসিক্যালি আমাদের সমস্যা হয় শুধুমাত্র কমের মধ্যে লিখতে হয় বলে। বেশি তো গাঁজাখুরি গল্প অনেক দেওয়া যায়, আর ট্রান্সলেশনটা অতটাও সমস্যাজনক হয় না, যেহেতু ওখানে ওয়ার্ড লিমিট কিছু সেরকম দেওয়া নেই। আর রিপোর্ট রাইটিংও অসুবিধা হবে না যদি প্রেসির এই টার্মগুলো আমরা মোটামুটি একটা স্টক অফ ওয়ার্ডটা যেটা আমি বলছি জেনারেলি বোঝাতে চাইছি, এগুলো যদি আমাদের বেড়ে যায় সেক্ষেত্রে রিপোর্ট রাইটিংও খুব একটা সমস্যা হবে না। আর ইংলিশের সাথে সাথে বাংলা তোমরা নিজের প্র্যাকটিস করো, পরে সময় অনুযায়ী আমি আরও বেশি করে ভিডিও আনবো। ততক্ষণ ভালো থেকে টেক কেয়ার।